সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করেই আজকে ব্লগটা আমি শুরু করছি। আর আমরা আছি মোটামুটি একরকম। তো যাই হোক, ঘরটা ইগনোর করো, আমার ঘরটার অবস্থা খুব খারাপ। কারণ সকাল 5টায় উঠেছিলাম, উঠে কিছুক্ষণ জেগেছিলাম, তারপর আবার ঘুমানো হয়েছে, যে জন্য মোটামুটি 7টা মতো বেজে গেছে। আর এদিকে ভাগ্নি ওরা এসেছিলো, ওদেরকে একটুখানি সাজুগুজু করেই দিলাম। ওদেরকে ঠিকঠাক দেখাতেই পারলাম না যে কীরকম সাজিয়েছি। ওই সোনু একটুখানি দেখিয়েছিল, অতটুকুই, ঠিকঠাক করে দেখাতেই পারলাম না। তো খুবই হালকা একটা মেকআপ করে দিয়েছিলাম, পিঙ্কি পিঙ্কি। আর এখানটায় জেঠিমা প্রসাদ দিয়ে গেলেন। এটা হচ্ছে আমার প্রথম একটা, এটা কি লাট্টু? হ্যাঁ রাখতে দেবো। আরে কই হচ্ছে না দাদা, আর একটু তখন হচ্ছিল। জেঠিমাদের ঘরেই মন্দিরে পূজা হয়েছে, সরস্বতী পুজো। এই যে প্রসাদ খাচ্ছি, ম্যাডাম রেডি। ভূতনি না, ভালো লাগছে, অন্ধকার এই ঘরটা তো, পরে দেখাচ্ছি ভালো করে ওই ঘরটাতে। চুলটা একটু দেখো কার্লি হয়েছে, হিটলেস কার্ল, খুব সুন্দর হচ্ছে চুলটা। মনে হচ্ছে যে ইদি করা। আমি বললাম পিছনটা আঁচড়াইস না, ওই সামনের টুকু শুধু, তাহলে জিনিসটা থেকে যাবে আর কি। ঘুরে সেরকম না, মানে আলাদা আলাদা স্কুলে গেছি না তা না, ওই আমাদের স্কুলেই যেতাম, শাড়ি পরতাম, শাড়ি পরতে পারতাম না যদিও, কিন্তু ছোট্ট ছিলাম তো শাড়ি পরবই, মানে শাড়ির ভিতরে ঢুকিয়ে যেন মানে আমরা ফুলে দ্বিগুণ হয়ে গেছি, তবুও শাড়ি পরবো। ওরা ভাবতে পারি না, তবু এরকম করে ছোটবেলা থেকে শাড়ি পরে পরে এনজয় করেছি। বড় হওয়ার পরেও স্কুলে গেছিলাম। আর আমার লাস্ট সরস্বতী পুজো হচ্ছে আমি কলেজে না গিয়ে আমি স্কুলে গেছিলাম। কারণ ওই যে স্কুলের যে একটা মজা, একটা আনন্দ, সবাই মিলে একটা বন্ধুত্ব থাকে, সেই জিনিসটা কলেজে আমি, মানে অন্যের কথা আমি বলতে পারবো না, আমি পাইনি। স্কুল লাইফটাই আমার কাছে বেটার ছিল, বিশেষ করে 11-12 সময়টা। তার আগে তো মানে এত বোকা ছিলাম, মানে কারোর সঙ্গে কথাই বলতে পারিনি, কোনো বন্ধুত্বই নেই। হ্যাঁ, ক্লাস 11-12-এ উঠে একটু সহপাঠীদের সঙ্গে কথা বলার সাহস হলো, তারপরে টিচারদের সঙ্গে কথা বলতে পারি, কোনো সমস্যা হলে একটু আলোচনা করতে পারি, ডিসকাস করতে পারি। এই দুটো ক্লাস বেশ মজা হয়েছে। বাকি ছোটোবেলা তো মানে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারিনি, কথা বলতে পারিনি, তো কি মজার কি বুঝবো বলো স্কুল লাইফের। স্কুল যেতাম, পড়াশোনা করতাম, চলে আসতাম, এরকম টাইপের আর কি ছিলাম। 9-10-এ যখন পড়ি, 8-9-10 মনে হয়, তখন একজন বান্ধবী হয়েছিল আমার, যমুনা, তখন ভালো লেগেছিল। আর তারপর 11-12-এ তো প্রচুর বান্ধবী, তো তখন ভীষণ ভালো লাগতো। সরস্বতী পূজায় তখন অংশগ্রহণ করতাম, ফল সবজি টবজি কাটতাম, তারপর অঞ্জলি দিতাম, ভালো লাগতো। সবাই সরস্বতী পুজোর জন্য সাজুগুজু করে গেল, 2 ভাগ্নি এসে সেই জায়গাগুলো আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তখন আসলে এত ব্যস্ততার মধ্যেই সাজাচ্ছিলাম ওদেরকে, ওরা তাড়াতাড়ি করে যাবে, সময় নেই হাতে, তো তাড়াহুড়ো করে সাজিয়ে দিয়েছি। ওরা সিম্পল, একদম সিম্পল সেজেছে দুজনেই। পিঙ্কি পিঙ্কি একটা হালকা লুক দিয়েছে, ন্যাচারাল, তো ওরকম করে ওরা গেল। তারপরে পম্পাকে, ও আসলে ওকে একটু সাজালাম। তারপরে ওই বিছানাপত্র কুচি টুচি সোনু বাবার সঙ্গে একটু কথা বলে চলে আসলাম ওদিকে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট কখন করছি জানো? এখন বেজে গেছে 12টা, কাটায় 12টা। যাই হোক, এই প্রসাদটা খেলাম, যেটা দিয়ে গেলেন, প্রসাদটা খেলাম, তারপরে চা খাবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো ব্ল্যাক ডে। তো সমস্ত বীর যোদ্ধা সৈনিকদের প্রতি রইল অনেক অনেক সম্মান, অনেক অনেক প্রণাম, যারা আমাদের দেশের জন্য, আমাদের জন্য নিজেদের জীবনটাকে স্যাক্রিফাইস করেছেন। তাদের পরিবার সবাইকে অসংখ্য নমন, শতকোটি প্রণাম। তাদের সহ্য ক্ষমতা ভগবান বাড়িয়ে দিন, এই শুভকামনা রইল। তাদের পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে। আর তার সাথে বন্ধুরা, তোমরা যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই রইল। আজকের দিনে আমরা পুলওয়ামা অ্যাটাকে 40 জন জওয়ানকে হারিয়েছি, আমাদের দেশের বীর যোদ্ধাদের। তাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা আর শতকোটি প্রণাম। তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এই দিনটাকে স্মরণ করব প্রত্যেকটি বছর। আমাদের মনে সেই দাগ থেকে যাবে আজীবন আমৃত্যু। শোনো, পাপা আমাকে একবারও ভ্যালেন্টাইন ডে উইশ করেনি, কারণ ব্ল্যাক ডে আজকে, সেই জন্য। আর আমার মনে হয় ঠিক আছে, এটাই ঠিক আছে।
তার মধ্যে ও একজন দেশের সৈনিক, সেই হিসেবে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ও ঠিক করেছে, তাই আমিও সেরকম কিছু বলিনি। চাটা ভালো হয়েছে আজকে। পম্পাকে বললাম খেতে, খাবে না, কারণ লিপস্টিক খারাপ হয়ে যাবে। সাজুগুজু করে নিয়েছে। দেখো পম্পার ফুল লুক, কিউটি পাই, কি সুন্দর লাগছে, একদম নীল পরি। একটু ঘোরো দেখি পিছনটা, চুলটা কিরকম আছে। এই দেখো হিটলেস স্কার্ট। ভালো লাগছে। আর কালকে নাকেরটা কালকে প্রথম পড়ছে, নাকেরটা পড়লে কি সুন্দর লাগে, ভালো লাগছে। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এনজয় করো, ভালো করে এনজয় করো। ও এখনো হয়নি, ভালো ভালো কাটুক। উইশ ইউ অল দ্য বেস্ট, এনজয় ইউর ডে, বাই, টাটা। ও পম্পা, তো জামা কাপড় বিছানার মধ্যে ছেড়ে যাচ্ছ, নিয়ে যাও। পম্পাকে আমি একবার তুই বলি, একবার তুমি বলি, একবার তুই মুই চলে, একবার দেশি, একবার শুদ্ধ, সব চলে। একবার ইংলিশ, যখন যেটা। পম্পা খুব সুন্দর ইংলিশ বলে, তো তাই ওর সাথে একটু বলে বলে মানে প্র্যাকটিস করি আর কি। ম্যাডাম সরি সরি। না খাবো খাবো না খাবো না। ছাতু খাবে? হ্যাঁ। এই তো সাজুগুজু সব কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে সোনু বলছে চলো একটুখানি পড়াশোনা করবো, নাহলে কিন্তু পরে আর করবো না। তো যখন ও পড়তে যাচ্ছে, চলো এই মুহূর্তে এই ঘরটাগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ওকে একটুখানি পড়িয়ে দেবো। আর এগুলো কিন্তু গুছানোই ছিল, আসলে ওই যে বসা হয় আবার ইসে হয়ে যায়, তো ওগুলোকে বারবার ঠিকঠাক করতে থাকি আমি, নাহলে ভালো লাগে না। তো যাই হোক, আসলে আমরা কি বলো তো বন্ধুরা, যদি একটু কেউ দেখি যে কেউ ইংলিশ বলছে, তাহলে ভাবি যে অহংকার আছে, মেয়েটার খুব অহংকার আছে, বা সে হয়তো ভালো নয়। একটু স্মার্ট হলে কিন্তু বন্ধুরা মানুষ খারাপ হয়ে যায় না বলো। মানুষের পার্সোনালিটি ব্যাপারটাই কিন্তু আলাদা। সে মনের দিক থেকে কীরকম, তার মনটা বড় কি ছোট, সে মানুষকে আঘাত করে কথা বলে কি না, সেটার উপরেই মানুষকে বিচার করা যায় সে ভালো কি মন্দ। কিন্তু সে কি ভাষায় কথা বলছে বা সে স্টাইলিশ কি না, সেটার উপর কিন্তু মানুষকে কিন্তু কখনোই আমরা বিচার করতে পারি না বলো। মানুষের মনটা হচ্ছে মন মানসিকতা, তার যে ব্যক্তিত্ব, সেটার উপরেই কিন্তু একটা মানুষ কীরকম আমরা সেটা জানতে পারি আর বুঝতে পারি। একটা মেয়ে ইংলিশে কথা বলছে, স্মার্টলি কথা বলছে, পোশাক আশাক সব আধুনিক পড়ছে, তার মানে এটা নয় যে সে খারাপ বন্ধুরা, তাই না বলো? আমি এরকমও অনেক দেখেছি যে স্টাইলিশ, শিক্ষিত, স্মার্টলি কথা বলে, কিন্তু অনেক পশুপ্রেম আছে তার মনের ভেতর। প্রত্যেকটা মানুষকে ভালোবাসার মতো ক্ষমতা আছে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কাউকে হার্ট করে কথা বলে না, সবার উপকার করার চেষ্টা করে। এরকমও কিন্তু মানুষ আছে বন্ধুরা। আমরা কিন্তু বাইরেটা দেখে কাউকে জাজ করতে পারি না। আর সরল সাদার যে সংজ্ঞাটা কি, সেটা বাইরে থেকে দেখে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বোঝা এত সোজা নয় বন্ধুরা।
যেমন ধরো দূর থেকে আমরা ভাবি যে চাঁদের মধ্যে চাঁদের বুড়ি বসে চরকা কাটছে, কিন্তু আদৌ কি তাই? না, একদম পাশ থেকে দেখলে জানলে হয়তো তখন আমরা বুঝতে পারবো যে সেটা এবড়ো থেবড়ো গর্ত, আর কিছুই না। আমরা তো সাধারণ মানুষ, গর্তকে আবার চাঁদের বুড়ি ভাবি, ফুলকে আবার ফল ভাবি, ভালোকে মন্দ, মন্দকে ভালো, দোষীকে নির্দোষ, আর নির্দোষীকে হয়তো সারা জীবন দোষী বলে মনে করি, তাকে কষ্ট দিয়ে যাই। যাক, সব কিছুই উপরে একজন বসে আছেন, উনিই দেখতে পারেন। জবাবদিহি আমরা মানুষকে নয়, তার কাছে যেন সঠিক জবাবটা দিতে পারি, ব্যাস তাহলেই জীবন ধন্য। ওপারে গিয়ে যেন কোনো জবাবদিহি করতে না হয়, ব্যাস তাহলেই তো জীবন ধন্য। কিছু মানুষ এমন খোঁচা মেরে দু একটা কথা বলে, যে জন্য আমাকে অনেকের কাছে খারাপ হতে হয়, অনেকের চোখে গালি খেতে হয়। তো কোনো ব্যাপার না, সব উনিই বিচার করবেন। কিন্তু কখনো আমার যেন মনে না হয়, কখনো মনের ভিতরে কখনো গিল্টি না থাকে যে আমি কোনো অপরাধ করেছি, ভুল করেছি, কারো ক্ষতি করেছি, ব্যাস এতটুকুই প্রশান্তি নিয়ে বাঁচার জন্য যথেষ্ট। আর বন্ধুরা, ইংলিশটা টুকটাক আমাকে বলতে হয়, কারণ স্কুল থেকে সোনু বলে দিয়েছে, যতবার মিটিং হয় বলে দেওয়া হয় যে আমরা যেন বাড়িতে নিজেদের ভাষা ছেড়েও হিন্দি আর ইংলিশে বেশি করে কথা বলি সোনুদের বাচ্চাদের সঙ্গে, কারণ না হলে হিন্দিটা ইমপ্রুভ হচ্ছে না। বিশেষ করে যারা বাঙালি আছি তাদের একদমই হিন্দি ইমপ্রুভ হচ্ছে না, সময় লাগছে আর কি বাকিদের তুলনায়, হিন্দি ভাষীদের তুলনায়। আর ইংলিশটাও চর্চা করতে বলেছে, যে জন্য আমার নিজেকেও শিখতে হচ্ছে, বেশি করে জানতে হচ্ছে। আসলে আমরা লিখতে তো পারি, কিন্তু বলার যে কনফিডেন্সটা সেটা কোথাও না কোথাও গিয়ে একটু কম আছে। তো সেই জন্য এটার উপর আরও প্র্যাকটিস করতে হবে, এই আর কি। আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, একদম ভোর 4টে-5টার দিকে ব্রাহ্মণ মশাই এসেছিলেন পুজো করতে, আর পুজো হচ্ছিল। তো আমি অ্যালার্ম দিয়েছিলাম, উঠেও ছিলাম, সোনুকে ডাকলাম, কিন্তু ও কিছুতে উঠছিল না। তো ছাত্রই যখন উঠছে না, তো আমরা গিয়ে কী করি, তো সেই জন্য আমরা উঠিনি। ছেলে ঘুমিয়ে আছে, ওকে ছেড়ে কী করে যাই, তো যাওয়া হয়ে ওঠেনি। তো আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো বেশ কিছুক্ষণ জেগেছিলাম, তো সেই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি, মাথা কপাল ব্যথা করছে। তবু ওই যে আস্তে আস্তে চেষ্টা করছি একটু আধটু সেলাই করতে। তো যার যেটা বলতে ইচ্ছে করে বা করতে ইচ্ছে করে করুক, কিন্তু আমি এমন কোনো কথা বলবো না যেটাতে কাউকে আঘাত লাগবে বা কাউকে দিয়ে আঘাত লাগাবো, এরকম কোনো কিছু করতে চাই না, কারণ আমি লভ কর্মা বিশ্বাস করি। তো এখানটায় আমার ছেলে বলছে আমিও দুটো সেলাই দেবো মা, দাও দাও দাও, তো বলে বলে এই যে ও একটু নিয়েছে। আর দেখো কি কাণ্ডটা করেছে, সেলাই করতে করতে একটুখানি বেঁকে গেল, সোজা সোজা করেছে তবু কিছুটা, তারপরে একটুখানি বেঁকে গেছে। তো আমি বলছি এরম করে সোজা সোজা দিতে হবে, খুব মানাই করছি, হাতে লেগে যাবে, কিছুতেই কথা শুনছে না। তো চলো কিছুক্ষণ পর আমি নিয়ে নেব। তো এখন ওয়েদার চেঞ্জ হওয়ার পালা, এখন কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বাচ্চাদের হয়ে থাকে, এখন একটু সতর্কতার মধ্যে রাখতে হয় যখন করে ওয়েদারগুলো চেঞ্জ হয়। এই ঠান্ডা এই গরম জ্বর জারি কিন্তু অনেক কিছু হয়ে থাকে। আমার ছেলের কীরকম জ্বরটা এসেছিলো লাস্ট টাইম তোমরা দেখলেই, 10 দিন ওষুধ খায় তবুও কিচ্ছু হয় না। তো এরকমটা হলে কিন্তু অবশ্যই ভয় লাগার ব্যাপার। কাঁথাটা যতদিন থাকবে এই যে চিহ্নটা থেকে যাবে, দেখো একটু বাঁকা করেছে শোনো, এই জায়গাটা ও সেলাই করেছে। তো এখানটা দিদি চা নিয়ে এসছে, আমরা সেলাই করছি দেখে দিদি চা করে আমাদের জন্যও নিয়ে আসলো। আমরা চা খাচ্ছি আর গল্প করছি। তো বন্ধুরা, জ্বরটার হলে নর্মাল জ্বর হোক, ওষুধ খাও ঠিক আছে, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায়, ওষুধ খেয়েও কিচ্ছু হচ্ছে না, সবাই কিন্তু আমাকে বাড়িতে, এই বাড়ির আর কি সবাই, জেঠিমা জেঠু সবাই বলছিল যে রক্তটা টেস্ট করিয়ে নাও, এতটাই কিন্তু সবাই আতঙ্কিত হয়েছিল। আর কেউ একজন তোমরা বলেছিলে যে জ্বর, একটা সামান্য জ্বর, সাধারণ জ্বর হয়েছিল, তাই সাধারণ জ্বর কিন্তু ছিল না সেটা। তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো বন্ধুরা, তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝেছিলে জ্বরটা কতটা পরিমাণে খতরনাক ছিল। তো আমি সবাই ভয় পেয়ে গেছিলাম যে এতদিন হয়ে গেল জ্বর তবু কমছে না কেন। তার মধ্যে আবার অদ্ভুত রকমভাবে সকালবেলা ঠিক হয়ে যাচ্ছে, দিনের বেলা ঠিক হয়ে যাচ্ছে, রাত্রে করে হু হু করে জ্বর আসছিল। জ্বরেরও কিন্তু বিভিন্ন ধরন থাকে, এই যে কত মানুষের কত কিছু হয়ে যায়, ডেঙ্গুতে অনেক মানুষের কিন্তু প্রাণও পর্যন্ত চলে যায়, আরও অনেক কিছু, তো যেগুলো মুখে বলতেও ইচ্ছে করে না। তো অসুখ শুধু একটা দুটো না, অসুখ কিন্তু অনেক ধরনের থাকে, আর তাতে করে কিন্তু অনেক মানুষই পৃথিবী ছেড়ে চলে যায়। তো কোনো অসুখই কিন্তু এই জন্য এরকম নয় সামান্য কিছু মনে করব, ছোট কিছু মনে করব। একটা মশাও কিন্তু পারে একটা মানুষের জান নিয়ে নিতে, তাই না, একটা ক্ষুদ্র মশা হয়ে বন্ধুরা।
তাই অবশ্যই তোমরা সবাই সতর্ক থাকবে, মশারি টশারি টাঙিয়ে থাকবে। আগে তো আমি সেরকম লাগাতাম না, এখন ছেলে হওয়ার পর থেকে আমার সচেতনতা বেড়ে গেছে, মশারিটা আমি লাগাই। তো কালকেই দিদির সঙ্গে গল্প করছিলাম, ওর একজন আত্মীয়র বাড়ির ছোট্ট একটা বাচ্চা কিন্তু এই পৃথিবী থেকে চলে গেছে। তো শুনে খুবই খারাপ লাগলো, সত্যিই খুবই মর্মান্তিক ঘটনা। কী কারণ জানো? জ্বরে, নিউমোনিয়া, জ্বর এইসবে। তো মানে এরকম বলো না যে এই রোগটা কম, এই রোগটা বেশি। মানে দেখো, ওই রোগটাতেই তোমাদের জ্বর শুনলে কিন্তু সাধারণ মনে হচ্ছে, কিন্তু দেখো তারপরে কিন্তু তাকে রাখতে পারলো না ধরে, বলো। তো সেই জন্য এরকমভাবে বলো না। যেমন সবারই সন্তান সবার কাছে কিন্তু অনেক মূল্যবান, সবার কাছে কিন্তু অনেক স্নেহের, অনেক ভালোবাসার পাত্র, অমূল্য, সবার জান প্রাণ। প্রত্যেকটা বাচ্চাকেই ভালোবাসতে শেখো, প্রত্যেকটা বাচ্চাকেই সমানভাবে দেখাটা আমার মনে হয় উচিত। তো কাঁথাটাতে সেলাই করে সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে যে বাজার গেছিলাম, বাজার থেকে কিছু বাজার সেরে আসলাম। তো ওগুলো এখন গুছিয়ে রাখছি। আর ঘরটাকেও পরিষ্কার করে এই যে ঝাড়ু দিয়ে নিলাম একটুখানি। ম্যাটটা একটু মানে যে কোনো জিনিস এখানে আটকে যায় খুব তাড়াতাড়ি, তাই দেখতে ভালো লাগে না, তাই ওটা পরিষ্কার করে নিয়ে জিনিসপত্রগুলো সব একে একে এখন গুছিয়ে রাখছি। দেখো কত বড় বেগুনটা, সেটাই দেখে অবাক হচ্ছে। আর প্রকৃতপক্ষেই যারা সহৃদয় মানুষ, তারা কিন্তু যে কোনো বাচ্চার যে কোনো অসুবিধায় সমব্যথী হয়ে থাকে। কোনো বাচ্চাটা কম, কোনো বাচ্চাটা বেশি এরকম বলে কিন্তু কিছু মনে হয় না। যে কোনো বাচ্চার যে কোনো অসুস্থতায় কিন্তু তারা কষ্ট পেয়ে থাকেন। যাই হোক, বেশি কিছু বলবো না। আসলে কিছু মানুষ আছে যাদেরকে যত বেশি তুমি উত্তর দাও না কেন, সঠিক উত্তর ভাববে যে সঠিক উত্তরটা দিয়ে দিই তাহলে হয়তো বুঝতে পারবে, কিন্তু না, যারা বোঝার তারা ঠিকই বুঝে যায়, যারা ভালোবাসার মানুষ আমাদের। আর যারা বোঝার নয় তারা কিন্তু কোনোভাবেই বুঝতে তারা চায় না, তারা আগে থেকেই মাইন্ড সেট করে রাখে যে না, আমরা ও যতই যাই করুক না কেন ওকে ভুল সাবিত করবই। তো সেখানে আমাদের কোনো হাত নেই। তো দেখো, আজকে এনেছিলাম আমি 5 কেজি আলু, যেহেতু আজকে একটু আলুটা সস্তা ছিল তাই। মাঝে মানে বেশি করে এনেছিলাম যখন একটু কম ছিল তখন, আবার মাঝখানে একটু বেড়ে গেছিলো তখন আনিনি, আলু আমার তখনও ছিল। তো আমি ঠিক এইভাবেই খরচাগুলো করি, যে খরচগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকে সেগুলো দাম কমলে পরে বেশি করে নিয়ে আসি। একটা দিদিভাই বলেছিল, তো তারপর থেকে এই কাজটাই করি, মেনে চলি। দেখো আজকে অল্প কিছু নিয়ে এসেছি চিকেন, তো ওটা বানাচ্ছি, সোনু খুব ভালোবাসে খেতে, তাই। আর সব জিনিস গুছিয়ে রাখলাম, আলু, পেঁয়াজ, বেগুন, লঙ্কা, মুড়ি এইসব নিয়ে এসেছি, আর চিকেন নিয়ে এসেছি। এই হলো ব্যাপার। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে এই যে বাসনগুলো এখন ধুয়ে রাখছি, এগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখে টেবিল সব মুছে রেখে তারপরে ফ্রি হব। আজকে ব্রাশ করেছে শোনো রাত্রেবেলা, আমি বললাম ব্রাশ করো, আমিও ব্রাশ করলাম। আর সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়ে ঘরে এসে দেখি আবার বাসন, মানে কড়াই টড়াই, প্রেশার কুকার, এগুলো তো ধোয়াই হয়নি, বাসনগুলো শুধু সবার ধুয়ে নিয়ে এসেছি। আর ওগুলো এসে দেখি ওগুলো পড়ে আছে, আবার গেলাম গিয়ে ওগুলো ধুলাম, ধুয়ে মা ছেলে কিনে যে ব্রাশ করলাম, ব্রাশ করে সব গুছিয়ে টুচিয়ে বাসন টাসন গুছিয়ে টুচিয়ে রেখে এসে এই যে বসলাম এখন একটু। আজকে ভিডিও দেওয়া হয়নি, এই যে সারাদিন এইভাবে দিনটা কেটে গেল। সকালে তো ব্যস্ত, সবাইকে যে সাজুগুজু করাচ্ছি, এটা ওটা করাচ্ছি, তারপরে এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া হলো, আর স্নান হলো মা ছেলে মিলে গরম জল করে। আর তারপরে হচ্ছে এই একটু কাঁথা সেলাই করতে করতে দিনটা শেষ হয়ে গেলো, তারপরে বাজার যাওয়ার টাইম হয়ে গেল। তো সেই জন্য আজকে আর ভিডিও দেওয়া হলো না, তো কালকে দেবো অবশ্যই। সোনু এখন শোয়ার বন্দোবস্ত করছে, বিছানাটা ফাঁকা করছে শোয়ার জন্য। তো চলো এখন শুয়ে পড়বো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি ফিরে আসবো কালকের আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে। আজকে তাহলে বাই বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাতে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি। কি ব্যাপার, তুমি তো ঘুমো দিচ্ছিলা, ঘুমাবো না? কত টাকা দাও তো দেখি। ও ঠিক আছে। তো মা এখানে ওই ভিডিওটা দেখছিল, আর ওই দাদাটার ভিডিওটা দেখছিল। আর সত্যি কিছু ভিডিও আছে যে আমি দিদি সবাই আমরা কেঁদে ফেলি।
সোনু তো প্রায় ঘুমিয়েই পড়ছিল, আর ভিডিওটা হঠাৎ দেখতে পেয়ে আমার কাছে শুনতে পেয়ে দেখো মনোযোগ দিয়ে মন খারাপ করে দিচ্ছে। 1257 টাকা কত হয়? হ্যাঁ, 1257 টাকা হলো 1257 রুপিস। সোনু আমাকে জিজ্ঞেস করছিল যে মা আরিয়ানকে, তা আমি বলছি আয়ুষ। বলে আয়ুষ? কোনটা আয়ুষ? মানে এই বাড়িতেও একটা আয়ুষ আছে, তো সেই জন্য জিজ্ঞেস করছিল। তা আমি বললাম তোমার ভাই। তো ও একটু মানে বললো কেন তাহলে এরকম সব কিছু জিজ্ঞেস করছিল। তো আমি যখন বুঝিয়ে বললাম তো ও কেমন যেন একটা উদাস হয়ে গেল। ও যদি ক্যামেরাটা দেখতো তাহলে মানে কথাই বলতো না, চুপচাপ থাকতো, কিন্তু আমি চুপি চুপিই তুলছিলাম। ওর মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল বন্ধুরা। আর ও বলছিল যে কেন এরকম হলো, কেন এরকম অসুখ হলো, এরকমটা বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু আমার বলার মতো কোনো ভাষা ছিল না বন্ধুরা। সত্যি আমার মনটাও এতটা ভারাক্রান্ত হয়ে গেছিলো, কোনো উত্তর দিতে পারছিলাম না। তো যাই হোক, ও বলছিল যে মাম্মা বলো তো, দিল্লিতে একটা ছেলে ওর বন্ধু ছিল হান্নু, বলে হান্নু বেশি আমার দোস্ত নাকি আয়ুষ? তো আমি বললাম তুমিই জানো কে বেশি তোমার সবচেয়ে কাছের বন্ধু। বলে মানে ও আয়ুষকে কিন্তু বন্ধু হিসেবেই জানে, হ্যাঁ এরকমটাই ভাবে যে ও আমার বন্ধু। তো বলে যে তুমি জানো, তুমি ভাবো যে আয়ুষের সঙ্গে আমি ছোটোবেলা থেকে খেলেছি, আর হান্নুর সঙ্গে তো আমি শুধু অল্প কিছুদিন খেলেছি, তাহলে কে বেশি দোস্ত হলো তুমি বলো। তো আমি বললাম তাহলে তোমার কাছে আয়ুষই বেশি দোস্ত হবে হয়তো। তো বলে এরকম কেমন যেন একটা বলছিল, মনটা খারাপ করে করে, সত্যি খুব খারাপ লাগছিল দেখে, আমার ওকে দেখে কষ্ট লাগছিল। তো আমি ভাবলাম যে না, একবার আমি যাওয়ার আগে সোনুকে নিয়ে যাব, ওকে একটু ওর সঙ্গে একটু খেলতে পারবে, আশা করছি তাহলে সোনুর খুব ভালো লাগবে। আর আমারও খুব ইচ্ছে করছে একবার গিয়ে দেখে আসি। সোনুর স্কুলটা যখন ছুটি হলো তখন তো গিয়েছিলাম, ভেবেছিলাম দেখা হবে। শাশুড়িমা বলছিলেন যে আজকে ট্রেনে উঠেছে, তো ভেবেছিলাম দেখা হবে, আর তো দুদিন আছি আমরা। আয়ুষ আবার জিজ্ঞাসাও করছিল যে বিমান দাদা আর কদিন থাকবে। তো ও বললো যে 2 দিন থাকবো। তো ভাবলাম যে দেখা হবে তাহলে, কিন্তু তারপরে দেখি না 2 দিন তো থাকলাম, কিন্তু ওরা আসেনি। তারপর বাড়ি আসার পরে আমি প্রিয়ার ভিডিও দেখতে পেলাম যে ওরা হচ্ছে ওর বাবার বাড়িতে ঢুকেছিল। তো যাই হোক, সেই কারণে তখন দেখা হয়নি ভাগ্যের ফেরে। তো এইবার যদি কোনো দিন দেখি চান্স পাই এর মধ্যে, তাহলে অবশ্যই আমি সোনুকে নিয়ে যাবো, একবার দেখা করে আসবো।